আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে দ্বিতীয় পর্ব বেরিয়েছে, শেখ হাসিনার ইন্টারভিউয়ের দ্বিতীয় পর্ব বেরিয়েছে। বিদেশ নীতিতে দেশের স্বার্থকে জলাঞ্জলি, অভিযোগ শেখ হাসিনার। অগ্নি রায় দ্বিতীয় পর্ব আজকে বেরিয়েছে। এতে তিনি মারাত্মক কতগুলো কথা বলেছেন শেষের দিকে। ইন্টারভিউটা যখন শেষ, আজকেই শেষ, শেষের দিকে কিন্তু কতগুলো মারাত্মক কথা বলেছেন, যে কথাগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করলে বাংলাদেশ আবার তার পূর্বের জায়গায় সময় লাগবে, কিন্তু ফিরে আসবে। এবার কি বলা হচ্ছে ইন্টারভিউতে, আমি আগে সেটা পড়ি। তিনি বলছেন দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন। বলছেন বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ বিরাজমান, কিন্তু দলের বিরুদ্ধে অভিযোগ তো পাহাড় প্রমাণ দুর্নীতির। দলে ক্ষমতার বেনজল ঢুকে সরকারের পতন ত্বরান্বিত করেছে, এমন কথা উঠে এসেছে। আজ কুর্সি থেকে সরে যাওয়ার 2 বছর পর দলের শুদ্ধিকরণ সম্পর্কে কি চিন্তা ভাবনা রয়েছে শেখ হাসিনার। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার জবাব। আজকে বোঝা গেল যে অগ্নি এটা একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার জবাব, পরিমার্জন বা শুদ্ধকরণ স্বাভাবিক ধারাবাহিক প্রক্রিয়া। কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগও উঠেছে, আমরা যথাযথ গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করেছি। আওয়ামী লীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না, ক্ষমতায় থাকার সময় অন্যায়ে লিপ্ত মন্ত্রী সাংসদকে শাস্তি দেওয়া হয়েছে। প্রশ্ন করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যে আদৌ নেতৃত্বের শাসন রয়েছে দলের ওপরে, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার দল। হাসিনার বক্তব্য, নেতাকর্মীদের বলবো হতাশ হবেন না, আগুনে পড়লেই সোনা খাঁটি হয়, এটি প্রাকৃতিক শুদ্ধকরণ। আজ যারা অত্যাচার সত্ত্বেও দলের হয়ে লড়ছেন তারাই প্রকৃত আওয়ামী লীগ। যারা ব্যক্তিগত স্বার্থের জন্য দলকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন তারা ভুল বদলে ফেলেছেন বা চুপ হয়ে গিয়েছেন। প্রশ্ন, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই পাকিস্তান এবং চীনের সঙ্গে ঢাকার সখ্য বাড়তে দেখা গিয়েছিল। বিএনপি সরকার আসার পরেও তা অব্যাহত। কিভাবে দেখছেন এটা মুজিব কন্যা? তার কথায়, বিদেশ নীতির মূল কথা সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই বন্ধুত্ব স্থাপনের মূল লক্ষ্য দেশের জনকল্যাণ এবং ভিত ও সাম্য। আমাদের সরকার বন্ধু প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গেই স্বচ্ছতার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছিল, কিন্তু ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার উভয় ক্ষেত্রেই দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিশদ বলার সময় এখনো আসেনি। জঙ্গিবাদ প্রসারের আশঙ্কা নিয়েও হাসিনার অভিযোগের আঙুল তুলেছেন বর্তমান সরকারের দিকে। তার অভিযোগ, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশের জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা, আমার উপরে গ্রেনেড হামলা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 10টা অস্ত্র আমদানি, বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, বিচারকদের হত্যার মতো ঘটনা ঘটে। আমরা এসেছিলাম সন্ত্রাসবাদ প্রশ্নে শূন্য সহনশীলতার নীতি নিয়ে। আইনের আধুনিকীকরণ, জঙ্গিবাদ নির্মূলে বিশেষ সেল, যথাযথ নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু আবার সে অন্ধকার দিন এসেছে। সন্ত্রাসবাদে দণ্ডপ্রাপ্ত অনেকেই সাধারণ নির্বাচনের মাধ্যমে সাংসদ হয়েছেন। সন্ত্রাস দমনে বড় ভূমিকা নেওয়া আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনেককেই চাকরি কেড়ে নেওয়া হয়েছে। সন্ত্রাসে যুক্ত ব্যক্তিরা মুক্তি পেয়ে প্রকাশ্যে কাজকর্ম শুরু করেছেন। দেশের অর্থনীতি, এখানে তিনি হয়তো বাবরকে উল্লেখ করছেন।
দেশের অর্থনীতি নিয়েও সরব হাসিনা। তার অভিযোগ, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। সন্ত্রাসের মাধ্যমে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র 1.5 বছরে তারা বিদেশি ও দেশি উৎস থেকে ঋণ করেছে 3,73,000 কোটি টাকা। তারেক রহমানের সরকারের 3 মাসের ঋণের পরিমাণ 1 লক্ষ কোটি টাকা। বিদ্যুৎ, তেল, গ্যাস, সেচের পানি, সার নেই। কর্মসংস্থান কমায়, মানুষের আয় কমেছে, পণ্যের দাম বেড়েছে। 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলের জোট সরকারের শেষ বাজেট ছিল 70,000 কোটি টাকা। আমাদের শেষ বাজেট 2024-25-এর আকার ছিল 7,97,000 কোটি টাকা। তার দাবি, এই পরিসংখ্যানই প্রমাণ করছে দেশের অর্থনীতিতে আওয়ামী লীগ সরকার কতটা সুদৃঢ় হতে পেরেছিল। তা প্রশ্ন করা হচ্ছে যে আপনি দেশে ফিরে, এই যে আপনার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে আপনার দেশ এখন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে চলছে। এই অবস্থায় আপনি দেশকে আবার ঘুরে দাঁড় করাবেন কি করে? হাসিনার জবাব, সঠিক পরিকল্পনা বা বাস্তবায়ন এবং তার যথাযথ প্রয়োগ, এছাড়া আইন শৃঙ্খলার শাসন এবং অপরাধীদের প্রকৃতভাবে বিচার। যারা শয়ে শয়ে পুলিশ মেরেছে, হাজারে হাজারে পুলিশ মেরেছে, শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশ মেরেছে, নিরপরাধ ব্যক্তিদের অন্ধকারে ঠেলে দিয়েছে এবং মৃত্যুকূপের অন্ধকারে ফেলে দিয়েছে, তাদের সঠিক বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি চুপ করে বসে থাকবো না। তারপরের প্রশ্ন, সরকার তো দুটো সরকারই একটা চুক্তির মাধ্যমে দেশকে প্রায় অন্ধকার জায়গায় ঠেলে দিয়েছে। সেখানে আপনি কি করতে পারেন? অন্ধকার জায়গা বলতে এই যে গোলামি চুক্তি যেটা বলে, উনি বলছেন আমার প্রথম কাজ হবে এই গোলামি চুক্তি দেশে ফিরে, আমার প্রথম কাজ হবে এই দেশে ফিরে এই গোলামি চুক্তিকে কুচি কুচি করে ফেলে দেওয়া এবং দেশকে আবার নতুন পরিকল্পনার মাধ্যমে ঘুরিয়ে দাঁড় করানো, এবং সেটা সময় লাগলেও আমি করব বলে আমি দৃঢ়ভাবে নিশ্চিত। শেষ। তার মানে উনি দেশে ফিরে আইনের শাসন আবার প্রতিষ্ঠা করবেন, উনি যেটা বলছেন, এবং গোলামি চুক্তি সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে হবে। সময় সেটা লাগবে, কিন্তু দেশ ঘুরে দাঁড়াবে আবার। আর গোলামি চুক্তি যেটা আছে, কোনো দেশের নাম উনি করেননি। গোলামি চুক্তি যেটা আছে সেটা কুচি কুচি করে আমি ফেলে দেবো, তারপরে আমি বুঝে নেব। অর্থাৎ তিনি দৃঢ়প্রতিজ্ঞ, তিনি এই যে গোলামি চুক্তির মাধ্যমে দেশকে একটা রাষ্ট্রের কাছে একদম বকলমে বেচে দেওয়া হয়েছে, সেটা তিনি মানবেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে ভারতের সঙ্গে তার একটা নিশ্চিতভাবে কথাবার্তা হয়েছে, এবং বাকিটা ভারত বুঝে নেবে বলেই এখন আমেরিকা, ধরুন এই যে আমেরিকা আছে, উনি নাম করেননি, কিন্তু এটা সকলের কাছে পরিষ্কার যে আমেরিকা এই গোলামি চুক্তিটা করেছে এবং সহসা আমেরিকা কিন্তু এখান থেকে ফিরতে চাইবে না। এখন আমেরিকা খুব বিপদের মধ্যে রয়েছে, নতুন করে বিপদ কিন্তু আর আমেরিকার ট্রাম্প আর নিতে পারবে না। সেখানে এই যে আবার বাংলাদেশে যুদ্ধ জাহাজ ফাহাজ এখানে পাঠানোর যে ব্যবস্থা করছে, এটা কি হচ্ছে? ট্রাম্পের বোকামির ফল হচ্ছে। এটা আরআইসি, যেটা লিকুইড ফর্মে ছিল, আরআইসিটাকে শক্তিশালী করবে। সেখানে ইরান যোগ দিচ্ছে। আমি আগেই বলেছি বাংলাদেশকে নিয়ে নেওয়া হবে আরআইসির মধ্যে। তারপর এখান থেকে দেখবেন দুধদার করে এই যে আমেরিকান বাহিনী সমস্ত পালাবে, সব পালাবে। এরা এখন
মানে সেই শীর্ষস্থানে আর নেই, সেটা মানতে অসুবিধা হচ্ছে। আপনার এককালে পয়সা ছিল, আজকে আপনি ফকির। আমাদের জলসাঘর ছবিটা দেখেছেন ছবি বিশ্বাসের? আমেরিকা এখন জলসাঘরে সেই ছবি বিশ্বাস সে ধার করে বাইজি নাচানো হচ্ছে। একটা মাত্র চাকর ছাদে বসে পুরুক পুরুক করে তিনি গড়গড়া টানেন এবং চাকরকে হুমকি দেন। তিনি একটা ওই মানে কি বলে ভাঙা চোরা একটা জমিদার বাড়িতে তিনি জমিদার সেজে বসে আছেন এবং শেষে ঘোড়ায় চড়ে গিয়ে তিনি যখন নিজের শক্তি প্রদর্শন করতে গেলেন, ঘোড়া থেকে পড়ে তিনি মারা গেলেন। আমেরিকার অবস্থা হয়েছে তাই। জলসাঘরের এখন জমিদার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আরআইসি গঠন হলে দেখবেন এই যে শক্তি আছে, বৃহৎ শক্তি, এখন আর বৃহৎ তো নেই, আঞ্চলিক দেশীয় শক্তিগুলো সমস্ত গজিয়ে উঠছে। তাতে ডোনাল্ড ট্রাম্প এটা মেনে নিতে পারছেন না, ফলে উনি ক্ষমতা দেখানোর চেষ্টা করছেন। ওনার ক্ষমতাই ওনাকে শেষ করে দেবে। আসলে কি জানেন, আসল হচ্ছে যে ক্ষমতা হজম করাটা খুব দুষ্কর। ক্ষমতাকে হজম করতে হয়, হজম করাও শিখতে হয়। হজম যখন হয় না তখন বদহজম হয়ে যায়। ট্রাম্পের এখন বদহজম হয়েছে। সেই বদহজম আরআইসি ঠিক ওষুধ দিয়ে বার করে দেবে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ব্যান করার খবর, মানে আমরা তো সবাই বলি, যারা ধরেন আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট করি, নিজেদেরকে কেউ রাজনৈতিক বিশ্লেষক বলেন, অনেকে বলেন যে আমরা যারা সাংবাদিকতা করেছি, আমি নিজেকে রাজনৈতিক বিশ্লেষক দাবি করি না, আমি একজন সাংবাদিকই মনে করি। আমি সবসময় বলি যে আওয়ামী লীগ তো ফিরবে। আচ্ছা, আমার ছাড়া আরো ধরেন গুণী মানুষরা যারা এই ইউনূস আমল থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি মানুষ, নীলুফার চৌধুরী মনি বিএনপি মানুষ, তারপরে এর বাইরেও যারা আলোচক আছেন, বিএনপি ঘরানার আলোচক যদি বলেন, অথবা সিনিয়র সাংবাদিকরা অনেকে আছেন তারা বলেন, এবং সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় মানুষ যারা তাদের মধ্যে ধরেন মোস্তফা ফিরোজ, মাসুদ কামাল, গোলাম মাওলা রনি, প্রত্যেকেই তো বলেন যে আওয়ামী লীগ ফিরবে। এরপরে ব্যাপারটা যেটা গত 2 সপ্তাহে দাঁড়িয়েছে, দেখা গেল যে আওয়ামী লীগের কোনো আওয়াজ, যেমন আমি ছোট করে যদি বলি, গত 15 দিনে আওয়ামী লীগ রিলেটেড আমি যে কন্টেন্ট করেছি তার মধ্যে ম্যাক্সিমামই একটা হলো শেখ হাসিনার বক্তব্য কেন্দ্রিক, আর বাকি সবগুলোই কিন্তু দেশের ভিতর থেকে হয় নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে আওয়ামী লীগ আসতে দিব না, রাজনীতি করতে দিব না, ঠেকানো দিব না, আহসাদ আব্দুল্লাহ বলছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা আওয়াজ দেয়, বা এই ঘরানার লোকজন তারা একটা একটা করে আওয়ামী লীগ আওয়াজ দেয়। মানে ব্যাপারটা হচ্ছে তাদের ভিতরে যে একটা তারা ভাব শুরু হয়েছে, একটা ধরপর ভাব আওয়ামী লীগ নিয়ে। সবশেষ মাহফুজ আলমের সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলমের স্ট্যাটাসের প্রত্যেকটা লাইনে লাইনে আমার মনে হয়েছে রহস্য, এবং এখানে একটা কিছু না কিছু ঘাটতি আছে বই কি। মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে, একদম আপনি যদি খুব গভীর মনোযোগের সাথে বিশ্লেষণ করেন, দেখুন সবটার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা, আওয়ামী লীগ নিয়ে একটা টেনশন। এই লোকটাই তো উপদেষ্টা থাকাকালীন সময়ে সে আওয়ামী লীগকে ছিন্ন ভিন্ন করে ফেলছে, আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবে। তারপর একবার অনেক আগে জামাত নিয়ে একটা স্ট্যাটাস দিল, তারপর ঠেলা খেয়ে আবার ওই স্ট্যাটাস তুলে ফেললো। যাক, তার সমস্ত বন্ধু বান্ধবের জামাতের কোলে জায়গা হয়েছে, তার জায়গা হয়নি। একটু যে আমরা চোখ বুলাই তার কথাবার্তা, আওয়ামী লীগ ব্যাক করেছে দেখো নাই। আওয়ামী লীগ ব্যাক করবে মানে কি? আওয়ামী লীগ তো এই বাংলাদেশের দল, এই বাংলাদেশেরই তাদের যে পরিমাণ ফলোয়ার আছে, মানে মাহফুজ আলমদের তার চেয়ে কোটি কোটি ফলোয়ার আছে আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ ব্যাক করার, আওয়ামী লীগ তো ছিল, এটা আমরা সবাই বলেছি যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, যে ধর্মতত্ত্বে ইমাম আবার ফেরত এসছে, কিভাবে ফিরলো সে গল্পই বলবো আজ। এই জামাতের দিক থেকে এই নতুন একটা আলাপ, যেমন আমি ওই দিন একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে হ্যাঁ, আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, তাদের কাছে তাদের
স্লোগান, দলীয় স্লোগান, দলীয় নেতা নেত্রী, এরা পীর দরবেশের সমান। কিন্তু তাই বলে এগুলো ধর্ম হয়ে যায়নি। আওয়ামী লীগকে স্পেসিফাই করে একটা ক্যাম্পেইন শুরু হয়েছে যে আওয়ামী লীগের লোকজনের, আওয়ামী লীগের একটা ধর্ম, তাদের জয় বাংলা হচ্ছে তাদের কলিমা। এটা হচ্ছে বেসিক্যালি আওয়ামী লীগকে সাম্প্রদায়িক শক্তির দিক থেকে আক্রান্ত করার একটা চেষ্টা। মাহফুজ আলম নিপুণ ভাবে সেই চেষ্টাটা করে গেছেন। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। এই লাইনটা পরে আমার এক বন্ধু দেখলাম বললো যে ফ্রুটিকা কি মাহফুজ আলম বেশি খেয়ে ফেলছে, তার মুখ দিয়ে এই শব্দ বের হয়ে আসছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। ডানপন্থী বলতে বুঝেন ডানপন্থী, দক্ষিণপন্থী, তাদেরকে বলা হয়েছে। মাহফুজ আলম শুধু ভাঙায়া বলে নাই বা পেট খোলা বলে নাই যে জামাতের উত্থানের জন্য কাজ করেছে অন্তরীণ সরকার। লীগ সেদিনই বের করেছে যেদিন থেকে ডানপন্থী উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ শুরু করেছে। লীগ সেদিনই বের করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরে মজলুমগণ। ভূতের মুখে রাম নাম। সাংবাদিক আনিস আলমকে গুলো দেখলাম লিখছে যে অসময়ের কীর্তন গিয়ে ফেলছে মাহফুজ আলম। নিজে ক্ষমতায় ছিল, মবের পৃষ্ঠপোষকতা করেছে। ইউনূস আমলের যত শত শত না হাজার হাজার মব হয়েছে, কোন মবের বিরুদ্ধে মাহফুজ আলমের একটা শব্দের কোনো প্রতিক্রিয়া ছিল না, একটা শব্দের কোনো প্রতিরোধ বাক্য ছিল না যে এই মবের দায় দায়িত্ব একসময় তাদেরও নিতে হবে। সেই মাহফুজ আলম এখন এসে বলছে যে 17 বছরে মজলুমগণ আনন্দ পেয়েছিল মবের সময়। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে বিভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। একই কথাই বলতে হয় যে মাহফুজ আলম মসজিদ আক্রান্ত হওয়া, মাজার আক্রান্ত হওয়া, দরগা আক্রান্ত হওয়া, লালন আখড়া আক্রান্ত হওয়া, এগুলোর বিরুদ্ধে তখন কোনো কথাই বলে নেই, একদম কোনো কথা বলে নেই। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে জুলুমগণ চুপ ছিল। কত সনাতন ধর্মাবলম্বী মানুষ, সে যে গাছে ঝুলিয়ে ভালুকায় ছেলেটাকে মারা হলো, হিন্দু ছেলেটাকে, রিপনচন্দ্র দাস তো নাকি, সরি যদি নামটা ভুল করে থাকি। এই নিয়ে কি মাহফুজ আলম ক্ষমতা থেকে বলেছিল যে আমি পদত্যাগ করবো, আমি প্রয়োজনে পদত্যাগ করবো, এই ধরনের ঘটনা যারা ঘটেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, বলেছিল কি? বলেনি। আচ্ছা, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশের সরকার প্রযোজিত ডানপন্থা উত্থানের ভয় পেয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের দেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের স্পেস দেওয়া হয়েছে। আমার সত্যি মনে হচ্ছে মাহফুজ আলম ফুটিকা খেয়ে ফেলছে। মানে এখন রাজনীতিতে তার স্পেস পেতে হলে এই টাইপের বহু কথাবার্তাই বলা প্রয়োজন। আমি লাইন টু লাইন মাহফুজ আলমের এই বক্তব্যের আর বিশদ আলোচনায় যেতে চাই না। সে বলেছে যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মিডিয়া আর সংস্কৃতি প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো, তখন তো মাহফুজ আলম উপদেষ্টা, তার উপদেষ্টা থাকাকালীন তো হামলা হয়েছে। কোনটা ছিঁড়েছিল, কি ছিঁড়েছিল তারা? তাদের উপদেষ্টাদের মধ্যে থেকে মতকে উস্কানি দেওয়া হয়েছে। মাহফুজ আলম তখন কেন বলে নাই যে এই উপদেষ্টা দেশটাকে ভয়ঙ্কর এক কলঙ্কিত জায়গায় নিয়ে যাচ্ছে? যাক, লীগ সেদিন বের করেছে যে অন্তরীণ সরকার বলছে যে আমলাতন্ত্রের উপরে নির্ভর হয়ে গিয়েছিল। আচ্ছা, সেদিনই বের করেছে যেদিন ক্যাম্পাসে গণতন্ত্র বলতে সংঘতন্ত্র জয়ী হয়েছে, শিবিরের পলিটিক্সের কাছে মাহফুজ আলম তো নস্যি। সেদিনই বের করেছে যে নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট। একচোখা নীতিতে নিজের পছন্দের এবং সাংবাদিক বলতে হাঁটুর সমান একজন সাংবাদিককে, অল্প কয়েকদিনের এক সাংবাদিককে মিডিয়া মালিক বানিয়ে দিয়েছে, টেলিভিশনের লাইসেন্স দিয়ে দিয়েছে বিতর্কিত লোকজনকে। লীগ সেদিন ব্যাক করেছে যেদিন জুলাই ঘোষণাপত্র বা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। ওই সনদ যে কি সনদ দেশের মানুষ জানে। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন কাওয়ালি ইনকেলাবি কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা নিয়ে বাঙালি জাতীয়তাবাদকে মোকাবেলা করেছে। কাওয়ালি গিয়েছে, পাকিস্তান থেকে শিল্পী এনেছে, এটা নিয়ে তারেক রহমানের পর্যন্ত মুখ খুলতে হয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কারের বিচারকে কম্প্রোমাইজ করা হলো। নিজে ভাগ বাটোয়ারার মধ্যে দিয়ে এমপি হতে পারেন নাই মাহফুজ আলম। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের। তো তোমরা কি করেছো?
তুমি যে উপদেষ্টা ছিলা, তোমাকে যে উপদেষ্টা বানানো হয়েছে, বলা হচ্ছিল যে এই বাংলাদেশের কি ছাত্র প্রতিনিধি হিসেবে তাকে উপদেষ্টা করা হয়েছে। তো তোমরা কোনটা ছেড়েছো, কি করেছো তোমরা? এই যে এতদিন ক্ষমতা ভোগ করেছো, সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো, সরকারি বাড়ি ছাড়তে যাও না এই উপদেষ্টা পদ চলে যাওয়ার পরে, তোমরা কি করেছো? তোমাদের কি দায়িত্ব ছিল না? এখন কস্তাইলে লাভটা কি? নাকি রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে এখন আওয়ামী লীগ যেহেতু আওয়াজ দিচ্ছে সেই জন্য রাতের ঘুম হারাম হয়ে গেছে? শয়নের স্বপনে নিশি জাগরণে শুধু আওয়ামী লীগ স্বপ্ন দেখে। লীগ সেদিনই ব্যাক করেছে নির্বাচন বাটোয়ারার মাধ্যমে, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কমিশন ট্রাইব্যুনাল বিশ্ববিদ্যালয় ইত্যাদি একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতারোহণের বার্গেনিং টুলে পরিণত হলো। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কালচারালি ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ের আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশনাল গুপ্তদের ক্ষমায়িত করা হয়েছে। জুলাইয়ে যারা আন্দোলন করেছিল, বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তারা পড়ার টেবিলে ফিরে গিয়েছিল, মাহফুজুল হক ফিরে নাই। টু বি কন্টিনিউড, পুনশ্চ মূল কথাই বলা হয়নি, লীগ ফেরত আসবে, কারণ সব দোষ মাহফুজ আলমদের প্রচারে। নিখিল বাংলাদেশ চিরকাল মজলুম ডানপন্থী বলয়, অন্তরীণ কিচেনের দালাল সুবিধাভোগী গুপ্ত বলয় এবং দিস অ্যান্ড দোস বট ফোর্সেস সিন্ডিকেট। আর গং মানে গয়রহ, কি রাগ করলা পড়ো ইন্নালিল্লাহ, মানে এটা হচ্ছে প্রলাপ এবং নিজেকে যে নিজে যেই ঘরানা থেকে কথাগুলো বলছে এটা যে টার্গেটেড, এইটার জন্য শেষে পুনশ্চটা আবার লাগিয়েছে। এটা আমরা কালকে রাতেই তো ভয় পেয়েছিলাম মানে অনেকে লিখেছিলেন যে উনি যে কথাটা লিখেছেন ফেসবুকে ওনার পোস্টে, সেটা কতক্ষণ থাকে এটা দেখা নিয়ে অনেকে বেশ আতঙ্কিত ছিল যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে এটা আবার উঠিয়ে নেন কিনা। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই উঠিয়ে নেওয়ার যে প্র্যাকটিসটা, এটা যার ছিল সে মাহফুজ আলম কথা বলছি। উনি একটা পোস্ট দিয়েছিলেন এখন থেকে প্রায় 14 ঘন্টা আগে, এবং সে পোস্টের মূল শুরুটা এভাবে করেছিলেন যে আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই। তারপরে বলছেন যে লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বে ইমান আবার ফিরে এসেছে, কিভাবে ফিরলো সেই গল্পই বলবো আজ। এবং তারপরে অনেক কিছু বলেছেন, আমার ধারণা আপনি এটা আপনার পড়ার ধৈর্য ছিল। কি বলবেন এই হঠাৎ করে এতদিন পরে উনার এই আওয়ামী লীগ যে ফিরে এসেছে এটা নিয়ে ওনার যে উপলব্ধির যে বিষয়গুলো বলেছেন, আপনার সব মিলিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। আমি তো বিতর্কের লোক, আমার কাছে মনে হচ্ছে এই পুরো স্টেটমেন্টটা প্রত্যেকটা যুক্তি স্ববিরোধী এবং নিজেই নিজেকে খণ্ডিত করেছে। আর পুরো বিষয়টাকে আমার মনে হচ্ছে বহু বছর আগে সাধু সন্ন্যাসীরা ধ্যান করতে বসতেন, তারপরে ধ্যান থেকে জেগে উঠে বলতেন আমি কোথায়। মাহফুজ অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি, সে অনেক পড়াশোনা করে বলে আমি শুনেছি। সে বিভিন্ন পড়াশোনা করা লোকদের সঙ্গে মেলামেশাও করেছে এবং আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে তার মেলামেশা নাই, মানে আমি আসলে সেরকম পড়াশোনা করি নাই, আমি সেই দলে পড়ি না আর কি। কিন্তু আমি তার এই ব্যাপারটাকে পছন্দ করি যে সে অনেক পড়াশোনা করে, চিন্তা করে, আমার ভালো লাগে। দূর থেকে দেখলেও আমি খুবই তার এই বিষয়টা পছন্দ করি। কিন্তু আমার মনে হয়েছে এই জন্যই যে একটা ধ্যানী লোক ওই হঠাৎ জেগে উঠে, যেমন আমাদের ধর্মে আছে আসহাবে কাহাফ, কাহাফের গুহায় যে সাহেবেরা ছিল আর কি, তো এরা ঘুম থেকে জেগে উঠে ওই একই প্রশ্ন করেছিল আমি কোথায়, আমরা কোথায়। তো উনি একটা সুন্দর কথা বলেছে, উনি প্রথমে বলে দিয়েছে আওয়ামী লীগ ব্যাক করে গিয়েছে। আচ্ছা, তার মানে উনি এটা ধ্যানের মাধ্যমে প্রাপ্ত হয়েছে যে আওয়ামী লীগ ব্যাক করেছে। তারপরে বলেছে যে এইটা একটা ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্বে ইমান ফেরত আসে। ধর্মতত্ত্বে ইমান ফেরত আসে না, যারা ধর্মতত্ত্ব পালন করে তাদেরটা থাকেই, ওটা কোনো কারণে যায় না। যেমন যখন অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না বা আওয়ামী লীগ কেন কোনো অনুশোচনা করে না, এই জন্যই করে না, অতএব তাদের ওইটা শক্ত আছে, তারা কোনো অনুশোচনা বা কোনো দুঃখ প্রকাশ বা কোনো ভুল স্বীকার কিছুই তো করে না। এইবার আসেন, সে বলেছে যেদিন 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, তার মানে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি টিকে ছিল। আওয়ামী লীগের ব্যাক করার কথা বলছে, কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে শক্তি তার মানে টিকে ছিল এবং তারা 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তো খুব চমৎকার, আপনি তো তখন উপদেষ্টা ছিলেন, আপনি তো তখন মেটিকুলাস ছিলেন, আপনি তখন ডক্টর ইউনূসের সাথে বিদেশে বেড়াতে গিয়েছেন যেখানে পিটার হাস সেলফি তুলে আর আপনারা মঞ্চে উঠেন। তো সেইখানে থাকা অবস্থায় উনি বুঝেন নাই যে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি সক্রিয়।
কারা ভাঙলো? এই স্বাধীনতার বিরুদ্ধে শক্তির মূর্তিগুলা ভাঙলো, মুজিবনগরের যে স্মৃতিসৌধ আছে ভাঙলো, বিভিন্ন জায়গায় মুরাল থেকে খুদে খুদে ধ্বংস করে দিল, মুক্তিযুদ্ধের বহু নেতার নামে মেডিকেল কলেজ বা এইসব আছে সেগুলোর নাম বদলাইলো। তখন আপনি তো কিছু বলেন নাই। তখন কি জুলাইয়ের যে ইমান, সেই ইমানে ঘাটতি পড়ে গেছিল? তাই না? জুলাইয়েরও তো একটা ইমান আছে, তাই না? জুলাইও তো একটা তত্ত্ব, জুলাইও তো একটা বিশ্বাসের জায়গা। সেই বিশ্বাসে ঘাটতি হয়েছিল যে ওনারা বলতে পারেন নাই। তারপরে বলেছে যেদিন ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে, উনি নিজে অন্তরীণ সরকারের ভিতরে, উনি দেখেন ওনার চোখের সামনে দিয়ে এটা হচ্ছে, অন্তরীণ সরকারের লোকেরা কাজ করা শুরু করেছে। উনি তখন ধ্যানে ছিলেন, চুপ করেছিলেন, উনি তখন অন্য দুনিয়াতে ছিলেন। এখন উনি ফিরে এসেছেন, উনি এখন এসে বলতে পারছেন অন্তরীণ সরকারের লোকজন ডানপন্থীদের উত্থানের জন্য কাজ করেছে। তারপরে বলেছেন যেদিন আইনের শাসনের বদলে মবের শাসন আনন্দ পেয়েছিল, উনি কিন্তু স্বীকার করে নিলেন যে আইনের শাসন হয় নাই অন্তর্বর্তী সরকারের সময়, মবের শাসন জেগে উঠেছিল। তাহলে মবের শাসন কে ফেরত আনলো? একটা কথা আমি জানতে চাচ্ছি, উনি কিন্তু বারবার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে বলছেন অন্তরীণ সরকার। এটা হয়তো ওনার ভাষা, এটা এটা হয়তো অন্য 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 একটা ভাষা, এটা হতে পারে। এটা এটা হয়তো উনি নিজে নিজে একটা মানে তৈরি করে নিয়েছেন ভাষাটা। আমি যেমন মাঝে মাঝে উপদেষ্টাদের উপদুষ্টু বলি, উনি সেরকম অন্তরীণ বলছেন। মানে অন্তরীণ শব্দের অর্থ হচ্ছে যারা কিনা আটক আছে কোথাও, অন্তরীণ। হ্যাঁ, তো এইটা নিয়ে আমার একটা কথা রয়েছে আর কি। তো তারপরে বলেছেন লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন উগ্রবাদীরা মাজারে হামলা করেছে। উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না একটা জাহাঙ্গীর নামে একজন ভদ্রলোক? হ্যাঁ, উনি তো এক ধরনের কি বলে মানে আইয়ামে জাহাঙ্গীরই তৈরি করলেন। উনি প্রশ্ন করলে উত্তর দেন হচ্ছে আলু পটলের দাম, তারপর বলেন টমেটোর মূল্য, কি কি জানি বলেছিলেন, মনেও থাকে না এগুলা। তো সেগুলো যখন করছিলেন উনি তখন কোথায় ছিলেন? ওই যে জেগে উঠলো মবের শাসন, মবের শাসন বন্ধ করার কাজ কার ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। উনি গভীর রাতে হঠাৎ সাংবাদিকদের ডেকে এনে ব্রিফ করেন। উনি ওনার পদত্যাগ যে চায় তার পাশে দাঁড়িয়ে মাথা নাড়েন। হ্যাঁ হ্যাঁ, 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলেছে তাকে, মাথা নাড়ে। তো এই মাথা নাড়া আপনি দেখেন নাই, তখন তো কিছু বলেন নাই। তারপরে বলেছে সেদিনই লীগ ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মুসলিমরা চুপ ছিল। হিন্দুদের উপর নিপীড়ন হয়েছে, তার মানে উনি সেটা স্বীকার করে নিলেন। আচ্ছা, তারপরে বলেন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। তো সেকুলাররা ডানপন্থীর উত্থানে যদি ভয় পেয়ে থাকে, এটা উনি খুশি হলেন না কেন? তাই না? ওনারা তো সেকুলার শব্দগুলিকে বাদ দিয়েছিলেন। ওনাদের কাছে তো বাংলা হচ্ছে একটা সেকুলার ভাষা, আর উর্দু, হিন্দি, ফার্সি এগুলা হচ্ছে গিয়ে বিপ্লবের ভাষা। ওনারা তো ইনকিলাবকে জিন্দাবাদ দেন, কিন্তু বিপ্লব দীর্ঘজীবী হোক তো বলেন না। ওনারা তো বাংলাদেশের কোনো জয়ধ্বনি দেন না। ওনারা যে কোনো বাংলাদেশে একটা জয়ধ্বনি দিতেন, যেমন হাবিবুর রহমান সাহেব এসে কারোটা দিবেন না, উনি জিন্দাবাদও বলবেন না, জয়ও বলবেন না। সেজন্য উনি চালু করেছিলেন বাংলাদেশ চিরজীবী হোক, যেটা কিনা আবার পরে সরকার গ্রহণ করে নিয়েছিল, এমনকি আওয়ামী লীগ পর্যন্ত গ্রহণ করে নিয়েছিল। হ্যাঁ, তো তাইলে ওনারা এরকম একটা তৈরি করতেন, বিপ্লব চিরজীবী হোক না, কিন্তু ওনারা তো সেটা বলেন না। ওনাদের কাছে বিপ্লবের চেয়ে ইনকিলাব বেশি ভালো লাগে। তো ওনারাই তো এটাকে ফেরত করেছেন। তারপরে বলেছেন সেদিনই ব্যাক করেছে যেদিন এই দেশে হিরো বানানো হয়েছিল মবস্টারদের। কোন কোন মবস্টার, কোন মবস্টার হিরো হয়েছিল? আপনি তাহলে মবস্টারদেরকে চিনেন? ডরে তো উনি এখনো মবস্টারদের নাম বলতে পারছে না। উনি আবার বলে সেকুলাররা নাকি ডানপন্থীকে ভয় পেয়েছিল। উনি মবস্টারদের নাম বলে না কেন? উনি নিশ্চয়ই মবস্টারদেরকে চিনে, তাই না? তারপরে লিখেছেন ওরা সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ঐকমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। তাহলে জনগণের বিচ্ছিন্নতার জন্য কে দায়ী? ঐকমত্য এবং সংস্কারের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার সহকারী ছিলেন ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ, তাই না? তো ওনারা এই সংস্কার কমিশন করেছেন। উনি তখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, উনি তখন এই তথ্য মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন, গণভোট, আবল তাবল সবকিছুর জন্য প্রচারণা করেন নাই, উনি প্রচারণার জন্য বরাদ্দ দেন নাই। তখন ওনার মনে হয় নাই যে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হচ্ছে, নাকি আলী রিয়াজের নিয়ামতে বরকত হাসিল করার জন্য ওনারা তখন, উনি নিজে তখন ধ্যান করছিলেন? হ্যাঁ, এটা দেখেন ওনার কথা যে নিজেই নিজেকে খণ্ডন করে। তারপরে বলেছে যেদিন থেকে বিএনপি ও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল, আর বিএনপি ও ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরীণ। জামাতকে অন্তরীণ কোলে নিয়েছিল, তবে কোলে নিয়েও বিজয়ী করতে পারলো না। কোলের শিশু কি হামে আক্রান্ত হলো? হ্যাঁ, মানে জামাত কি হামাতে পরিণত হলো? যে জামাতের বারবার যে অন্তরীণ সরকারের কথা বলছেন, উনি নিজেও তো শেষ দিন পর্যন্ত অন্তরীণ সরকারের পার্ট ছিলেন। উনি নিজে অন্তরীণ ছিলেন। ওনাকে আপনি কোথাও খুঁজে পেয়েছেন?
আমাদের এই ছোট ভাইকে আপনি কোথাও খুঁজে পেয়েছেন? উনি নিজে অন্তরীণ ছিলেন, উনি কি করেন, কি কাজ করেন? উনি চলে যাওয়ার পরে জানলাম উনি নাকি 2টা টিভির লাইসেন্স দিয়েছে। সেই টিভির লাইসেন্স যাদের নামে, তাদেরকে নিয়ে আলাপ করবো এখন? সেটা করলে উনি লজ্জা পাবে। যাই হোক, না তারপরে না না, যাই। উনি কিন্তু টিভি লাইসেন্স তো উল্লেখ করেছেন, সেটা নিয়ে ওটা নিয়ে কোনো কিছু দিতে দেওয়া হয় নাই, এই জন্য উনি দুঃখিত হচ্ছেন। আচ্ছা, এটা এইবার আসিফ আসেন, জি। এইবার জি। আসেন। তারপরে বলছে যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না দিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবের রূপ নিয়েছিল, যে ছাত্ররা ওনার সাথে আন্দোলন করলো তারা লুম্পেন হয়ে গিয়ে ক্লাব আর মবের রূপ নিয়ে নিল। মবস্টারদের কথা বলেছেন, মবের শাসনের কথা বলেছেন, আবার বলেছেন ছাত্ররা মব হয়েছে। আপনি চিন্তা করেন। হ্যাঁ, তারপরে বলেছেন, তার মানে উনি কি বললেন? ছাত্ররা মব, তাদের মধ্যে থেকে কেউ মবস্টার, তাদের মধ্যে থেকে কেউ আবার মবের শাসন কায়েম করেছে। এই কথাটা কিন্তু উনি নিজে বলতেছেন, আপনি সিরিয়ালে হ্যাঁ বলে গেছে, তাই না? তো হ্যাঁ এগুলা নিজেই হ্যাঁ। নিজেকে খণ্ডন করা। হুম। হ্যাঁ, তারপরে বলেছে যেদিন মিডিয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো, তার মানে উনি জানেন প্রযোজককে, পরিচালককে, এবং Right. এই এই হামলা নাকি প্রযোজিত হয়েছিল। একদিকে বলছেন ডানপন্থীদের উত্থান হয়েছে, আবার বলছেন ডানপন্থীদের কেউ প্রযোজনা করে, তাই না? এরপরে দেখেন বলেছে যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো, আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো, যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোক ছিল জামাত, বিএনপি বা লীগের ছুপা দালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তার মানে উনি অন্তর্বর্তী সরকারকে স্বজনপ্রীতি, স্বার্থতন্ত্র এবং আমলাতন্ত্রের মধ্যে লুকিয়ে থাকা লোকজনের আওতায় চলে যাওয়া, এটার জন্য অভিযুক্ত করলেন। তার মানে ওনারা নিজেরাই সরকারের মধ্যে ছিলেন। উনি কি আলাদা করে বলতে পারবেন? মনে করেন আপনার হাতকে বলতে পারে যে আমি পায়ের সাথে সাথে যাই না, কারণ আমি হাত নড়ি নাই, আমি হাত আহ, গুটিয়ে রেখেছিলাম। এটা সে বলতে পারবে যে আমি পায়ের সাথে সাথে যাই নাই? উনি যে হাত গুটিয়ে এবং বসেছিলেন। দেখেন, এখানে বললো যে নিজের পরিবার, প্রজন্ম এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তো হ্যাঁ, নিজের প্রধান কথা পরিবারের আপনি স্বার্থ দেখতেই রক্ষা, পেয়েছেন। এবং সেই পরিবার হিসেবে কিন্তু ওনার ভাইয়ের নামও আসছে। হ্যাঁ, কার ভাইয়ের নাম আসে নাই, কার আব্বার নাম আসে নাই, কার ছেলের নাম আসে নাই, কার ভাতিজার নাম আসে নাই, কার স্বামীর নাম আসে নাই? আপনি আমাকে বলেন। এটা যদি আপনি বলেন তাহলে একমাত্র আসিফ নজরুলকে আমি ছেড়ে দিব, কারণ ওনার স্ত্রীর নাম, স্বামীর নাম, শ্বশুরের নাম কিচ্ছু আসে নাই। এসেছে ওনার 2টা ছাগলের নাম, যেই ছাগল খেয়ে ফেলেছে, এবং ওনার শাশুড়িকে উনি গ্রেপ্তার করেছিলেন। এবং কালো ছাগল খেয়ে নাকি লাল ছাগল ফেরত দিয়েছে, এবং সেই ছাগল খাওয়ার জন্য নাকি মন্ত্রী পরিষদের যে বাসা, সে বাসা ব্যবহৃত হয়েছে। এরপরে বলেছেন আহ সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হলো। তার মানে আপনি দেখেন এই যে ডাকসু নির্বাচন বা অন্যান্য নির্বাচন, সেখানে উনি অভিযোগ করেছেন যে ওখানে গণতন্ত্র বিজয়ী হয় না, ওখানে সংঘতন্ত্র বিজয়ী হলো। সবচেয়ে বেশি দুঃখ পাবে সাদিক কায়েম, সবচেয়ে বেশি দুঃখ পাবে ওই যে একটা ছেলে কি কি বলে, সকালবেলা মাইচ শুরু করবে, রাত্রেবেলা মাইচ শেষ হবে। ওরা খুব দুঃখ পাবে না? কারণ ওরা তো, তারপর ওই যে একটা ছেলে সর্বমিত্র, যে কিনা সর্বশত্রুর মতো হাতে লাঠি নিয়ে ঘুরে, তাই না? ওরা দুঃখ পাবে না? কারণ উনি বলছেন যে গণতন্ত্রের বদলে নাকি সংঘতন্ত্র জয়ী হয়েছে। সবাই ভোট দিয়েছে, তাহলে উনি বলুক যে গণতন্ত্র আসে নাই এই ক্যাম্পাসগুলিতে। তারপর উনি বলছে যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট, নতুন মিডিয়া অনুমোদন দিলে কি জুলাই সফল হয়ে যাইতো? নতুন মিডিয়া কাদেরকে দিয়েছে আমরা দেখি নাই, উনি যে লাইসেন্স গুলি দিয়েছে কাদেরকে দিয়েছে আমরা দেখি নাই। সারা জীবন আওয়ামী লীগের সাথে ব্যবসা করার লোককে দেয় নাই। আমি নাম দিয়ে দিয়ে বলতে পারি, আমি এটা বলবো না। আমি যাদেরকে দিয়েছে তারা পাক, তারা করুক, তারা করলে আমরা খেটে খাই, আমরা হয়তো ওখানে গিয়ে আমি আর আপনি টক শোতে দাওয়াত পাবো। হ্যাঁ, এছাড়া আমাদের আর কি বলার আছে? আমাদেরকে কোনোদিন দিবে? আমাদেরকে লাইসেন্স দিবে? আমাদেরকে পারমিট দিবে? আমাদেরকে টিভি চ্যানেলের নিচে একটা মুদির দোকান খুলতে দিবে? এগুলো বললে হবে? তারপরে আসেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন জুলাই ঘোষণাপত্র বা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। কে তুলে দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে দিয়েছে। তাইলে তো উনি কি সেটার দায় অস্বীকার করতে পারবেন? উনি সেখানে ছিলেন না। এই সনদ আমলাতন্ত্রের হাতে তুলে দেওয়া হচ্ছে এরকম কথা যখন উনি বলছেন, উনি সেখানে ছিলেন না। তারপরে ছিল যেদিন বাম শাহবাগে পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ, উনি এটা কি বললেন? তার মানে উনি বলতে চান যে শাহবাগী নাম দিয়ে যাদেরকে প্রহার করা হয়েছে, বাম বলে যাদেরকে প্রহার করা হয়েছে, মেঘমল্লারকে পিটান দেওয়া হয়েছে, এগুলা করা ঠিক হয় নাই। তাহলে তখন বলেন নাই কেন? তখন উনি কেন দেখতে যান নাই তাদেরকে হাসপাতালে? তখন ওনার মনে দয়া জাগে নাই কেন? ছাগল খেতে ব্যস্ত ছিলেন। এবার আসেন, বলেছে যেদিন এদেশে কাওয়ালি ইনকিলাবি কালচারের মতো রিপ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলায়
মহারম্ভ হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের পক্ষেও নেই এবং তাই কাওয়ালি। মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে। এবং না না, কিন্তু ইনক্লাবি আপনি আমাকে এই কালচারে জিনিসটা বলেন, উনি ওনারা তো কিন্তু কিন্তু জুলাইয়ের ইনক্লাবি ভিতরে পরিষ্কার কালচারের বিরোধিতা করেছে। সমালোচনা করলেন। লক্ষ্য করেন তুষার ভাই, উনি কিন্তু ইনক্লাবি কালচারের সমালোচনা করলেন। আবার ইনকিলাব মঞ্চ কিন্তু একটা ছিল, তারা কিন্তু আরেক হুজুগ তুলছিল। আসলে ভার্চুয়ালি উনি ইনকিলাব মঞ্চেরও সমালোচনা করলেন। তো এটা কি তখন তো অন্য ভূমিকায় ছিল। আর উনি এই দেশে কাওয়ালি ইনকিলাবি কালচারকে রিপ্রেসিভ কালচার বললেন, খুব ভালো কথা উনি বলেছেন, আমি এটা নিয়ে কোনো তর্ক করবো না, আমি তো ওনার সব কথা ঠিক বলে মেনে নিচ্ছি। কিন্তু উনি বললেন এটা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবিলা করতে হচ্ছে। কাওয়ালি কেন বাঙালি জাতীয়তাবাদের শত্রু হবে? আর যদি হয়েই থাকে তাহলে সেই কাওয়ালি গেয়ে গেয়ে কেন মানুষজন বিয়ে শাদী পর্যন্ত করবে, তাই না? এটা অদ্ভুত কথা না? আর উনি ছিলেন তথ্যমন্ত্রী, উনি তখন সেগুলো বন্ধ করেন নাই কেন? অন্তত উনি বলেন নাই কেন যেগুলা করা যাবে না? উনি ছিলেন তথ্যমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নাসিরউদ্দিন হোজ্জাকে গাধার পিঠে চড়ায়, তা আবার গাধার পাছাটা সামনের দিকে, তাই না? আর নাসিরউদ্দিন হোজ্জা উল্টা করে গাধার পিঠে যাচ্ছেন। হ্যাঁ, নাসিরউদ্দিন হোজ্জার হচ্ছে মুখটা সামনের দিকে আর গাধার পাছাটা, তো গাধার পাছা আর হোজ্জার মুখ দিয়ে যখন মিছিল করা হইলো, তারপরে দস্যু কেহেরমান, আলিফ লায়লা এগুলা দিয়ে যখন মূর্তি বানানো হলো, তখন উনি বলেন নাই কেন যে এটা বৈশাখের শোভাযাত্রার সাথে যায় না? ওনার তখন মনে হয় না এটা? তারপরে বলেছে যদি নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো, নির্বাচনী বিষয়টা বাটোয়ারা হয়ে গিয়েছিল, তাহলে গণভোট করতে গেলেন কেন? তাহলে গণভোটও তো বাটোয়ারা হয়ে গিয়েছিল। একটা ভোট বাটোয়ারা হয়, আরেকটা ভোট বাটোয়ারা হয় না? আর এই বাটোয়ারার বাটখারা কে বানিয়ে দিয়েছিল? বাটোয়ারার বাটখারা তো ওনারাই বানিয়ে দিয়েছিলেন। ওনারা ওখানে উপদেষ্টা হয়ে গিয়েছিলেন, উনি, আহমদ এবং নাহিদ, ওনারা তো তিনটা সেই বাটখারা, যে বাটখারা দিয়ে ব্যালেন্স করা হয়েছিল মানে এই মন্ত্রিসভাকে, তাই না? ওনারা ছিলেন বিপ্লব আন্দোলন গণ অভ্যুত্থানের পক্ষে, আর বাকিরা তাহলে আমি ধরে নিচ্ছি ছিল অন্তরীণ সরকার এবং কি কি যেন কিচেন ক্যাবিনেট। তাইলে ওনারা কেন অন্যের কিচেনের মধ্যে ঢুকে পড়লেন? ওনারা কেন বাটখারা হইলেন ওজন করার? কিচেন ক্যাবিনেট যদি বলেন, কিচেন একটা ওজন করার যন্ত্র থাকে, ওইটারে বলে কিচেন স্কেল। ওনারা কেন সেই কিচেন স্কেলের বাটখারা হইলেন বাটোয়ারার মধ্যে? ওনারা কেন আগেই পদত্যাগ করে দিলেন না? ওনারা কেন প্রতিবাদ করলেন না? তারপরে আসেন, বলেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতারোহণের বার্গেনিং টুলে পরিণত করা হলো, তার মানে যত কমিশন হয়েছে, যত ট্রাইব্যুনাল হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে, এগুলিকে সব একটি আদর্শের লোক নিয়োগ দেওয়া হয়েছে। তা আপনারা তখন কেন দেখলেন না একটি আদর্শের লোক সেখানে ঢুকে পড়ছে? আপনারা কিচ্ছু বললেন না কেন? এখন কেন বলেন? এবং এরপরে বলেছেন কালচারালি ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের যে ক্ষমতায়িত করা হচ্ছে সেটাও তিনি তখন সেখানে দেখেন নাই। যারা পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে তারা গালিগালাজ করেছেন, জুতাপিটা করেছেন, টিএসসির মধ্যে ছবি লাগিয়ে তাদের নিজেদের পক্ষের লোকদেরকে, যারা আন্দোলনের রক্তক্ষয়ের বিরুদ্ধে, ছাত্রদের রক্তপাতের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে, তাদেরকে তারা জুতাপিটা করেছেন। তখন উনি কোথায় ছিলেন? উনি নিন্দা করেন নাই কেন? এখন দেখেন এখানে উনি যতগুলা পয়েন্ট বলেছেন, আমি এবং আপনি এবং আরো টকশোতে যারা আসেন এরকম অনেক লোক, তারা কিন্তু ওই সময় এটার প্রতিবাদ করেছি, ওই সময়ই বলেছি এই কথাগুলা, এই প্রত্যেকটা পয়েন্টে আমরা বলেছি। তখন কেন উনি শুনতে পান নাই? উনি তখন কি চোখে ওই যে কি যেন একটা দেয়, দিয়ে তার কানে একটা ইয়ার প্লাগ দেয়, তো হ্যাঁ না, চোখের মধ্যে একটা ওই যে আই কাভার, আই প্যাচ লাগায়, লাগিয়ে কি উনি তখন সূর্য স্নানে ব্যস্ত ছিলেন নাকি ধ্যান করছিলেন? তো এই স্ট্যাটাসটা দেখেন। উনি বলেছেন কি রাগ করলা পড়ো ইন্নালিল্লাহ। আমি বলবো যে মোটেও রাগ করি নাই, বরং ভালো লেগেছে যে এতদিন পরে হলো ধ্যান ভঙ্গ হয়েছে। মুনি ঋষির ধ্যান ভঙ্গ যখন তখন হয় না, এবং আমি পড়বো আলহামদুলিল্লাহ যে ধ্যানটা ভঙ্গ হয়েছে। এতদিন পরে এসে উনি নিজেই যা বলছেন, নিজেই সেটার বিরোধিতা করছেন, নিজেই যা কথার মধ্যে দিয়ে সবকিছু বলে দিয়ে নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে এই যে 18 মাস পালন হয়েছিল সেটার অবস্থা কি। এবং তার কয়েক ঘন্টা পরে আমি দেখলাম যে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। 2 ঘন্টা পরে। হ্যাঁ, 2 ঘন্টা পরে। এবং ওইখানে উনি কি লিখেছেন সেটা যদি আপনি দেখেন, সেটা আরো মজার। ওখানে উনি আরো মজার কথা লিখেছেন। উনি সেখানে লিখেছেন যে যারা নাকি জুলাইয়ের সমালোচনা, এই সরকারের সমালোচনা করে, তারা নাকি অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে হাসিনার। মোটেও না, এই অপকর্মগুলো তো হয়েছে। তাহলে যারাই অপকর্ম করেছে তারাই অপকর্ম ভুলিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করেছে। আমি আপনাকে একটা গল্প শোনাই। এক ভদ্রলোক মারা যাচ্ছেন, মৃত্যুর সময় উনি আর কি একটা দল করেন আর কি, সেই দলটা হচ্ছে একেবারে পুঁজিবাদী দল। তো উনি সন্তানদেরকে ডেকে বলতেছেন তুমি কমিউনিস্টদের কাউকে ডেকে নিয়ে আসো।
তো সব বলছে আপনি কি বলেন, মরার সময় কমিউনিস্টের চেহারা দেখবেন? তখন বলেন আমি বলতেছি আমার কথা শোনো, খবরদার আমার কথা যদি না শুনো তোমাদেরকে আমি সম্পদ বঞ্চিত করবো, আমি তোমাদেরকে শেষ করে দিব। তখন ছেলে মেয়েরা কমিউনিস্ট ডাকে নিয়ে আসছে। তো সেই লোক বলে আমি এখন কমিউনিস্ট পার্টিতে যোগ দিব। তো কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছে। যোগ দেওয়ার পরে ওই লোক মারা যাচ্ছে, একদম মরে যাবে। বলছে আপনি এটা কি করলেন, আপনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে মারা যাচ্ছেন? বলে মরার সময় অন্তত একটা কমিউনিস্ট মরতেছে, আমি একটা কমিউনিস্টে মারতেছি, আমি কমিউনিস্ট মরে কোন আমার দলের কেউ মরতেছে না, কমিউনিস্ট মরতেছে। তো ওনাদের অবস্থা যে এরকম হয়েছে, ওনারা নিজেরাই এমন অবস্থা করেছেন যে ওনারাই ওই আওয়ামী লীগের দুঃশাসনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নিজেদের দুঃশাসনের ভিতর দিয়ে। তারপরে কি করেছেন, আরেকটা গল্প শোনাই। এক লোক মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ছেলেকে বলেছে বাবা জীবন অনেক অত্যাচার করেছে, এত ভয়াবহ অত্যাচার করেছে যে আমি আমার নাম মানে লোকে গালি দেয়, তো তুমি এমন কিছু কইরো আমার কে যেন আর লোকে গালি না দেয়, আমাকে যেন লোকে আর এরকম না বলে, আমার খুব কষ্ট হচ্ছে। মরার সময় আমি দেখতেছি চতুর্দিকে লোকজন বলতেছে আমার নামে খারাপ কথা বলতেছে, লোকে বলতেছে মরুক, এরকম এরকম, তো তুমি কিছু করো বাবা। তারপর লোকটা মারা গেছে, ছেলেটা বাবার মৃতদেহ রেখে বের হয়ে পাশের বাড়ি ঘরে আগুন দিয়ে দিচ্ছে। বলছে আমার বাড়ির পাশে কেউ থাকতে পারবে না। বাজারে গিয়ে লুটপাট করেছে। তারপরে গায়ে যত শক্তি আছে সেগুলা দিয়ে যাকে যেখানে পেরেছে সর্বমিত্রের মতো নেমেছে লাঠি নিয়ে। তারপরে যেখানে যা পারে, ওর বাবা যাদেরকে ধার দিয়েছিল তাদের ধারের টাকা শোধ না নিয়ে জমি জমা দখল করেছে, এমন অবস্থা করেছে। তখন বাজারে গিয়ে শোনে লোকজন বলতেছে যে আরে বাপটাই তো ভালো ছিল, বাপটা তো খুব ভালো ছিল, বাপটা দারুণ ছিল, আমাদের জমি জমা দখল করে নাই, কর্জ দিয়া সুদ খাইতো কিন্তু জমি জমা তো দখল করে নাই, পাশের বাড়িতে তো থাকতে দিছে, ময়লা ফেলতো একটু কিন্তু আগুন তো দেয় নাই। তো এই যে কাণ্ডটা ঘটিয়েছে অন্তরীণ সরকার, এই অন্তরীণ সরকারই তো এই কাজটা করেছে। এখন লোকে এগুলো বলতে শুরু করেছে ওনারা করেছে এই কাজটা, ওনারা এত অপশাসন এবং অন্যায় করেছে, ওনারাই আসলে এই কাণ্ডটা ঘটিয়েছে। উনি এটা কি বলে, ও এখন নাকি তাদেরকে সমালোচনা করা যাবে না। অদ্ভুত সবিরোধিতা দেখেন, সে নিজে একটা স্ট্যাটাস দিয়ে বলেছে সেদিনই ফিরেছে, সেদিনই ফিরেছে। তাহলে সেদিনই যদি ফিরে থাকে কে ফেরত আনলো? আর সেদিন আপনি তো ওখানেই ছিলেন। সেদিন শুধু উনি ওখানেই ছিলেন না, আমি এবার এটার সাথে একটা যুক্ত করি। এই যে লিগ সেদিনই ফিরে এসেছিল যেদিন আমেরিকাতে মঞ্চে ডক্টর ইউনূস দাঁড়ালেন, সঙ্গে তরুণ বিপ্লবীরা দাঁড়ালেন এবং সেখানে একজন আওয়ামী লীগ উঠে পড়লো এবং প্রেস সচিব এবং ডক্টর ইউনূসের বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দিতে হইলো যে তাকে তারা চিনতেন না, সে জানি কেমন করে উঠে পড়েছে। সেদিনই কিন্তু ফিরেছে এবং সেটার তো ভিডিও প্রমাণ আছে, তাই না? এবং যখন ফিরেছে এই যে পরে যে 2 ঘন্টা পরে যে প্রশ্ন দিয়েছেন, যেটা শুরুটা এভাবে করেছেন, যারা আগের পোস্টকে পর্যালোচনা হিসাবে পাঠ করেছেন তাদের জন্য বলছি, আমাদের এখনকার কাজ হলো, এখনকার কাজগুলি বর্ণনা করছেন এবং শেষের যে লাইনটা লিখেছেন, শেষের লাইনটা হলো যে জুলাইকে একটি মতাদর্শের ব্যানারে কুক্ষিগত ও বিভাজিত করার সকল প্রকল্পকে পরাস্ত করা। এখন কুক্ষিগত কে করছে জুলাইকে? এনসিপি। বিভাজিত কে করছে? এনসিপি জামাত। তার মানে ওনার বর্তমান লড়াইটা তাহলে এনসিপি এবং জামাতের বিরুদ্ধে নাকি? উনি একটা শেষ লাইন লিখেছেন, স্বাস্থ্য ব্যবস্থা বিশৃঙ্খল ও সমন্বয়হীনতা এড়াতে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সকল নাগরিকের জন্য সাশ্রয়ী স্বাস্থ্য সেবা চালুর পক্ষে লড়াই অব্যাহত রাখা। কি মজা না, স্বাস্থ্য সেবার 12টা বাজিয়েছে কিন্তু দোষারোপ করা যাবে না, ইনডেমনিটি। হ্যাঁ ইনডেমনিটি, ওনারা যা খুশি করেছে, ওই বুড়া লোকের ছেলের মতো মানুষের ঘর বাড়িতে আগুন দিয়েছে, মাজারে আক্রমণ করেছে, লুটপাট করেছে, বাটার দোকান লুট করে একটু পরে সেই জুতা বিক্রি করতে শুরু করেছে, কিন্তু কোনো দোষারোপ করা যাবে না। তার মানে ওনারা ওই যে সেই মুনি ঋষি ধ্যান, মুনি ঋষিদের কোনো অন্যায় হয় না, যা করেছে ধ্যানের মধ্যে করেছে, যা করেছে একটা কি বলবো একটা ট্রান্সের মধ্যে করেছে, মানে এমন এক হালে ছিল, এমন এক অবস্থায় ছিল, হ্যাঁ ফানা ইনকিলাব অবস্থায় ছিল, হ্যাঁ ফানা ইনকিলাব অবস্থায় ছিল, তাই না? আপনার ওই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, এটা ওনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন। এই যে হঠাৎ করে ঘুম ভেঙে বলছেন আমি কোথায়, তো এই যে ঘুম ভেঙে বলা আমি কোথায়, এরা তো সব গুরুত্বপূর্ণ ব্যক্তি। গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এরকম কথা বলেন, সেটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে। উনি যে কথাগুলি বলেছেন এখানে, সে কথাগুলো ওনার জন্য প্রযোজ্য। এখন উনি উনাকেই দোষারোপ করছেন, আবার উনি নিজেই মহান হওয়ার চেষ্টা করছেন। সেটা তো ভালো, মুনি ঋষি
নিজেকেই নিজে সমালোচনা করছে, কিন্তু সবাইকে বলছে খবরদার আপনারা আমার সমালোচনা করবেন না, আমি তো আমার সমালোচনা করেছি, আপনারা দোষারোপ করবেন না, আসুন আমরা একসাথে এক পতাকা তলে আসি। সেই পতাকা আবার কি? সেই পতাকার মধ্যে ওই এনসিপি থেকে ভেঙে, বিভিন্ন জায়গা থেকে ভেঙে চুরে লোকজন নিয়ে এসে আরেকটা নিজের পতাকা। এই যে পতাকা বিভক্ত করা, এই বিভক্তি তাহলে কোত্থেকে তৈরি হলো, তাই না? এই বিভক্তি কোনখান থেকে আসলো? আর আপনি একটা মজার বিষয় লক্ষ্য করেন, হাদি যেখানে বলেছে সে কোনো রাজনৈতিক দল করে না, সেখানে হাদির ছবি ব্যবহার করলো রাজনৈতিক দল, তাদের ম্যানিফেস্টোর উপরে রাজনৈতিক দল হাদির ছবি দিয়ে দিল, মুগ্ধর ছবি দিয়ে দিল। যে মুগ্ধ স্ট্যাটাস দিয়েছিল যে এই আন্দোলনের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তি ঢুকে পড়েছে, বিভিন্ন রাজনৈতিক শক্তি ঢুকে পড়েছে, আপনার মনে আছে? কিন্তু মুগ্ধ এবং হাদির ছবি ব্যবহার করলো একটা রাজনৈতিক দল, অ্যাজ ইফ মুগ্ধ এবং হাদিকে তারা ওন করে। মুগ্ধ এবং হাদি কি তাদেরকে ওন করেছিল? এরকম অসংখ্য স্ববিরোধিতা আছে, বললে পরে অনেক কিছু বলা যাবে। লাইসেন্সের কথা বলেছে না, টিভির লাইসেন্স, কে কোথায় কত পার্সেন্ট আত্মীয় ঢুকিয়ে দিতে চেয়েছিল, বন্ধু ঢুকিয়ে দিতে চেয়েছিল, লাইসেন্স দিলে পরে কত পার্সেন্ট আত্মীয় স্বজন রাখা লাগবে কিংবা বন্ধু রাখা লাগবে, শর্ত দিয়েছিল। এইসব লাইসেন্স পারমিট যারা চায় তারা তো মিডিয়ার লোক, তারা তো আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের সঙ্গে 30-40 বছর কাজ করেছে। আজকে আমি যখন গণমাধ্যমে গিয়েছি প্রথম, আমি যখন বাংলাদেশ টেলিভিশন রেডিওর চেহারা দেখেছি, তখন আমি ক্লাস 7-এর একজন ছাত্র। তাহলে ক্লাস 7 থেকে আজকে যদি হিসাব করেন, ক্লাস 7 আমার বয়স কত? বড়দের 11 বছর, 11.5 বছর, তাই না? আজকে আমার 50 বছরের মানে প্রায় প্রায় 46-45 বছরের আমার এই গণমাধ্যমে আসা যাওয়া। আমি এই গণমাধ্যমের মধ্যে বড় হয়েছি, লিটারেলি। আমাকে যারা গণমাধ্যমে ছিলেন তারা দেখেছেন আমি বড় হচ্ছি। আমি এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি। আমরা এদের সবাইকে চিনি তো, কেউ আমাদের ছোট ভাই, কেউ আমাদের বড় ভাই। এইসব লাইসেন্সের পারমিটের বিনিময়ে কে কত চেয়েছিল, কিভাবে চেয়েছিল আমরা জানি না। এইসব গল্প করার আগে একটু চিন্তা করা উচিত। অন্তত জীবনে অনেক অন্যায়, অনেক পাপ করেছি, কিন্তু এইটা করি নাই। কখনো সরকারের কাছ থেকে কোনো সুবিধা নেই নাই। যেটা আমার যোগ্যতা আছে, দরখাস্ত করে পয়সা দিয়ে কিনেছি সরকারের সুবিধা, অথবা ইন্টারভিউ দিয়ে পেয়েছি। আমি সরকারি চাকরি পেয়েছি সেটা ইন্টারভিউ দিয়ে। আমি আরেকটা জিনিস করি নাই। হ্যাঁ, আর্থিক আর্থিক আমি আলোচনা শেষ করতে চাই। এটা হলো কি, তো আপনার কি মনে ওনারা হয় কি বলতে পারবে এই 18 মাসে উনি এই সার্টিফিকেটটা দিতে পারবে যে অন্তর্বর্তী সরকারের কেউ কোনো ধরনের আর্থিক সুবিধা বা আর্থিক অন্যায় করে নাই? জি, আমি একটা কথা বলে আলোচনাটা শেষ করতে চাই, আপনি ছোট করে যদি বলেন যে আপনার কি মনে হয় যে এই যে কথাটা উনি বলেছেন, এখন কেউ কেউ বলছে যে উনি আসলে সমস্ত জায়গা থেকে হারিয়ে গেছেন, একটু আলোচনায় আসার জন্য এরকম ওনার অনেকগুলি কথাই কিন্তু অসংলগ্নতায় ভরপুর, আমার যেটা মনে হয়েছে অসংলগ্নতা এবং স্ববিরোধিতায় ভরপুর। তো অনেকে বলছেন যে এই সমস্ত কথা বলে উনি আবার আলোচনায় আসার জন্য এই কাজগুলি করেছেন। আপনার কি তাই মনে হয়? আমার সেটা মনে হয় না। আমার এই ছেলেটাকে মনে হয় যে সে অনেক পড়াশোনা করে এবং তার মধ্যে একটা ফরমেশনের সময় যাচ্ছে। আপনি যদি ওইভাবে চিন্তা করেন, যারা বুদ্ধিমান, যাদের পড়াশোনা আছে, যারা লেখাপড়া করে, যারা চিন্তা করে, তাদের মধ্যে একটা ফরমেশনের একটা সময় যেতে থাকে এবং সে প্রতিনিয়ত যত জানে, যত বোঝে, তত সে আরো ভালো হয়ে ওঠে, আরো আরো রিফাইন্ড হয়। আমার ধারণা যে সে বহু জায়গা বুঝতে পারার কারণে সেইটা বলে দিয়েছে, কিন্তু বলে দেওয়ার পরে যে প্রতিক্রিয়াটা হচ্ছে, সেই প্রতিক্রিয়াটা তারই সাথে যারা ছিল তাদেরকে অনেকখানি উন্মোচিত করে দিয়েছে। কারণ আপনি তার আগের স্ট্যাটাসটা যদি দেখেন, সেখানে উনি যে কথাগুলি বলেছেন এগুলো তো সত্য এবং সেগুলো কিন্তু হয়েছে। কিন্তু এরপরেই আবার উনি বন্ধু বান্ধবদের কথা মনে হয়েছে, এজন্য বলছেন না না সমালোচনা করেন না, দোষারোপ করেন না, আসেন আমরা ঐক্য তৈরি করি। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব একজন বুদ্ধিজীবীকে সামনের দিকে নিয়ে যায়। বুদ্ধিজীবীর বিকাশটা একটা একরৈখিক না। একজন সাংবাদিকের বিকাশ কিন্তু একরৈখিক না। একজন সাংবাদিক যখন সম্পাদকের অধীনে জুনিয়র সাংবাদিক হিসেবে জীবন শুরু করে, সে কিন্তু সারাক্ষণ সম্পাদকের কথা শুনে, বাধ্য। জি, কিন্তু তার যখন উন্নতি হয় মাসুদ ভাই, তখন দেখা যায় ধীরে 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 তার মধ্যে একটা পরিবর্তন আসতে থাকে এবং সে এক সময় এমন একটা জায়গায় চলে যায় যখন সে চাকরি ছেড়ে দেয়। অনেক সময় একটা জুনিয়র সাংবাদিক এত সহজে চাকরি ছাড়তে পারে না, কিন্তু আপনি দেখবেন মধ্যম অবস্থাতে প্রচুর সাংবাদিক চাকরি ছাড়ে, কারণ ওই তার ভেতরের মানুষটা আর তার কর্মস্থল তার সঙ্গে বিরোধিতা তৈরি করে। আমার মনে হয় যে মাহফুজের এখনকার যে রাজনীতি এবং তার যে মন, এইটা তার একটা আরেকটার সঙ্গে বিরোধিতা করছে, কারণ সে বুঝতে পারছে যে অনেক কিছু অন্যায় হয়েছে, আবার সেই অন্যায়ের যে সে অংশ হয়ে গিয়েছিল সেটাও বুঝতে পারছে, আবার সে এটাকে কি করে ব্যাখ্যা করবে সেটাও চেষ্টা করছে। আমি মনে করি এটা তার ভবিষ্যতে বুদ্ধিজীবী হয়ে ওঠার পথে একটা ট্রানজিশনাল জায়গা এটা হয়, এটাতে আমি কোনো কিছু ভুল মনে করি না। ফরহাদ মজহার এক সময়
কবিতা লিখতেন না যেখানে উনি আল্লাহর অস্তিত্বকে প্রশ্ন করতেন, এখন তিনি আবার কবিতা লেখেন না যেখানে উনি রীতিমতো মানে কি বলবো আধ্যাত্মিক। তৌহিদি, একদম হ্যাঁ। তৌহিদি, হ্যাঁ পীর। তো এটা হয়, বুদ্ধিজীবীরা এরকম চেঞ্জের ভিতর দিয়ে যায়। আমি মাহফুজের মঙ্গল কামনা করি, কারণ মাহফুজ অন্তত কথা বলেছে, আর 10 জন তো চুপই করে রয়েছে, তারা তো কথা বলে নাই। ফলে আমি তার সমালোচনা করি না, আমি আসলে তার বিতর্কের ভুলগুলি তুলে দিয়েছি। এই একই জিনিস তিনি অন্যভাবে লিখতে পারতেন, তাইলে তাকে কোনো আলোচনা করা যেত না। কিন্তু সেটার জন্য নিম্ন বর্গের মানুষ হইতে হবে, আমার মতো অতি উচ্চ জ্ঞানী বা বুদ্ধিমানরা পারে না এটা, একটু নিম্ন বর্গে নিম্ন দিকে চলে আসলে আমরা তাহলে আগেই বলতে পারতাম। সে আশাটাই করি, আমাদের মাহফুজ আলম প্রতি সে প্রত্যাশায় থাকলো যে উনি এভাবে কথা বলে